হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো, যেগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেই সাথে তোমরা যারা রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আপকামিং পুলিশ পরীক্ষা দেবে অনেকেই আছো তোমরা প্রিপারেশান নেওয়া বন্ধ করে দিয়েছো, কারণ অনেকেই কনফিউশনে আছো যে এখনও এক্সাম ডেট দিল না, তো একটু পরে প্রিপারেশান নেব। তো দেখো, চাকরির পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যে পরীক্ষার জন্য তোমরা যদি একটা টাইম মেনটেন করে না পড়ো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। অনেকেই আছে যে প্রথম দিকে খুব ভালো করে পড়ছিল, বাট এক্সাম হচ্ছে না, সেই কারণে আবার প্রিপারেশান নেওয়া বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু পিছিয়ে পড়বে। বাট যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে পড়াশুনো করবে তারা কিন্তু সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো আজকের ফার্স্ট অঙ্কটি কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা কতগুলি। তো প্রথমে আমাদের জানতে হবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত থেকে শুরু হয়। তো সব থেকে ছোট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 100। সব থেকে বড় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? 999। এখন আমাদের এই 100 থেকে 999-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের অ্যাট ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা কি করবে, এই 999-কে 6 দিয়ে ভাগ করবে। ভাগ করে তোমরা একটা ভাগফল পাবে, শুধুমাত্র সেই ভাগফলটা এখানে নিতে হবে। এরপরে মাইনাস করবে, করে 100-কে 6 দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবে সেই ভাগফলটা নিতে হবে, ভাগশেষ কিন্তু আমরা নেব না। দেখো এখানে আমি ভাগটা করি, ভাগফল কিন্তু দশমিকেও নেওয়া যাবে না। 999 এটাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে 6 ষোলো 96, 3 9, 6 6 36, 3। দেখো আমরা এই ভাগশেষ পেয়ে গেলাম 6 থেকে কম, তার মানে আমরা আর ক্যালকুলেশন করব না। এখানে যেটা পেয়েছি ভাগফল 166, সেটা নেব 166, মাইনাস 100-কে 6 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 6 ষোলো 96, 16 পাবে। আর এখানে কিন্তু দশমিক কিন্তু নেওয়া যাবে না, অনেকে আছে এখানে দশমিক নিয়ে এখানে শূন্য নিয়ে 5 6 30, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র কি নিতে হবে, পূর্ণ সংখ্যা নিতে হবে। পূর্ণ সংখ্যা যেটা আসবে ভাগফলে সেটাই রাখতে হবে। তো 166 থেকে 16 মাইনাস করলে কত পাবে? 150। তার মানে তোমাদের 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো আছে? 150টি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই টাইপের আর একটা অঙ্ক রেখেছি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার জন্য। এখানে বলছে দেখো 1000 থেকে 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা কি করব, 5000-কে 225 দিয়ে ভাগ দেব, মাইনাস করব 1000-কে 225 দিয়ে ভাগ দিয়ে আমরা ভাগফল নেব, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নেব। তো এখানে তোমরা প্রথমে 5000-কে 225 দিয়ে ভাগ করো, 225 দুগুণে হচ্ছে 450, 0 5, আবার 225 দুগুণে 450। তাহলে এখানে আমরা কত পেলাম? 22 পেলাম। এই 22টা আমরা নিয়ে নেব। আর 1000-কে 225 দিয়ে ভাগ করলে সম্ভবত 4 বাদ যাবে, 4 225 হচ্ছে 900, তাহলে এখানে 4 লেখো। তো 22 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 18। তাহলে 1000 থেকে 5000-এর মধ্যে এমন 18টি সংখ্যা আছে যেগুলো 225 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক আসলে আর ভুল করবে না, একদম সহজ টাইপের অঙ্ক, বাট নিয়ম জানা না থাকলে অনেকেই কিন্তু ভুল করে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে আর তাদের গসাগু দেওয়া থাকবে তাহলে সংখ্যা দুটির সমষ্টি বের করা খুবই ইজি। কী করবে, সংখ্যা দুটি কত? 5 আর 6, তাহলে টোটাল এদের অনুপাত দেওয়ার সমষ্টি কত? 11, আর গসাগু কত? 7, তাহলে 11 × 7 করো, কত পাচ্ছ? 77। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হয়ে যাবে? 77। যদি বলতো সংখ্যা দুটি কত, তাহলে কি করতে? 5 × 7 করে দিতে 35,
আর 6 × 7 করো 42, তাহলে সংখ্যা দুটি হতো 35 আর 42, দুটো যোগ করে কত পেতে 77। তো আমরা একবারে এখানে কি করলাম, অনুপাত দ্বয় যোগ করে গসাগু দিয়ে গুণ করলাম, 77 পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটা দেখতে সহজ, অনেকের কাছে মনে হতে পারে এত ইজি অঙ্ক, বাট এই অঙ্কটা তোমাদের WBCS এক্সামে এসেছিলো, আমাদের রাজ্যের সবথেকে বড় পরীক্ষা WBCS এক্সামেও এই অঙ্কটা এসেছিলো। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরীক্ষাতে এই টাইপের সহজ অঙ্ক আসলেও কিন্তু অনেকের কাছে কঠিন লাগে, যদি প্রিপারেশান না করে ভালো করে বা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস না থাকলে কিন্তু কঠিন মনে হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ক্লাসে ছাত্রদের নম্বর গড় 52 52, ছাত্রীদের নম্বরের গড় 42 42, ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা তোমরা এক্স ধরে করলে বড় হয়ে যাবে, আমি অ্যালিগেশন মেথড ইউজ করব, তাও একবার দেখাচ্ছি। দেখো এক্স ধরে কিভাবে করব, মনে করো ছাত্র সংখ্যা এক্স, ছাত্রী সংখ্যা ওয়াই, তাহলে একজন ছাত্রের নম্বর গড় 52 হলে তাদের নম্বরের সমষ্টি কত হবে, নম্বরের সমষ্টি 52 52 এক্স, আর ছাত্রীদের নম্বরের সমষ্টি কত হবে 42 ওয়াই। এবারে দেখো ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় 50, তাহলে এখানে কি করবে, ছাত্র যে নাম্বারের সমষ্টি 52 এক্স প্লাস ছাত্রীদের নম্বরের যে সমষ্টি যোগ করে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে কিসের সমান করবে, গড় কত 50, তো এটার সাথে ইকুয়াল করে দিলে তোমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের কী পেয়ে যাবে, ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের ভ্যালু পাবে, এখান থেকে দেখবে এক্সের ভ্যালু বেরিয়ে আসবে ক্যালকুলেশন করলে। তো যাই হোক এইভাবে আমরা করব না, এইভাবে করলে আমাদের টাইম নষ্ট হবে, আমরা এখানে অ্যালিগেশন ইউজ করব। তো এখানে দেখো ছাত্রটাকে আমরা বয়েজ লিখলাম আর ছাত্রীটাকে আমরা গার্লস লিখলাম। তো ছাত্রের নম্বরের গড় কত 52, ছাত্রীদের নম্বরের গড় কত 42, দুটো নাম্বারের গড় একসাথে মিক্সড করে এভারেজ কত হচ্ছে 50। এখন অ্যালিগেশনের ক্ষেত্রে কী হয়, সবসময় বড় থেকে ছোটোটা মাইনাস হয়, তো 50 থেকে 42 মাইনাস করলে কত পাবে 8, আর 52 থেকে 50 মাইনাস করলে পাবে 2। তো এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত পাচ্ছি। ঠিক আছে, ছাত্রছাত্রীদের সংখ্যা নাম্বার, তো এটা ছোটো করলে 4 2 8, 2 1 2, তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 4 অনুপাত আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 1 অনুপাত, টোটাল ছাত্রছাত্রী কত 5 অনুপাত। এখানে বলেছে ছাত্রের সংখ্যা কত %, দেখো এই 5 অনুপাতের ভিতরে ছাত্র আছে কত 4 অনুপাত, 100-এর ভিতরে বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে, তো 5 20 100, 4 20 80, তো ওই ক্লাসে ছাত্রের সংখ্যা হচ্ছে 80%, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা এই যে নম্বরের গড়ে অ্যালিগেশন লাগিয়ে আমরা পেয়েছি ছাত্রছাত্রীদের সংখ্যার রেশিও পেয়েছি। ঠিক আছে, নম্বরের গড়ে অ্যালিগেশন ইউজ করলাম, করে আমরা কি পেয়েছি, ছাত্রছাত্রীদের সংখ্যার রেশিও পেয়েছি। তো ছাত্রের সংখ্যা কত 4 অনুপাত, ছাত্রী কত 1 অনুপাত, টোটাল 5 অনুপাতে ছাত্রের সংখ্যা হচ্ছে 4 অনুপাত, 100-তে কত 80%। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো কি বলছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তার মানে 6 জন লোক 6 ম্যান 12 ওম্যানের সমান। তো এখান থেকে ম্যান আর ওম্যানের যে এফিসিয়েন্সি সেটা আমরা বের করতে পারবো। তো 6 দিয়ে কাটলে 6 2 12, তার মানে ম্যান বাই ওম্যান। তো পুরুষ মানুষ একদিনে যদি দুটো কাজ করে, মহিলা একদিনে কটা কাজ করে, একটা কাজ করে। তো এখানে দেখো 6 জন লোক 6 ম্যান 20 দিনে একটা কাজ শেষ করে। তো এখান থেকে আমরা টোটাল কাজ বের করতে পারবো, টোটাল ওয়ার্ক। তো একজন লোক একদিনে কটা কাজ করে, দুটো, তাহলে একজন লোক দুটো কাজ করলে ম্যানের জায়গায় তুমি 2 লিখে দাও, 6 × 2, তাহলে 6 জন লোক একদিনে 12টা কাজ করবে, 6 জন লোক একদিনে 12টা করলে 20 দিনে কটা করবে 240। তো এইভাবে রাখো, ক্যালকুলেশন করতে পরে সুবিধা হবে। তো টোটাল কাজ হচ্ছে 240টা। এখন বলছে কত দিনে 8 জন লোক আর 16 জন মহিলায় দ্বিগুণ কাজ করতে পারবে। দ্বিগুণ কাজ মানে এর সাথে 2 গুণ করে দাও, তার মানে কত হচ্ছে 2 × 2, মানে এই কাজের দ্বিগুণ কাজ, মানে এর সাথে আমি 2 গুণ করে দেবো, 6 × 20। কারা করবে, 8 জন লোক।
তো দেখো একজন লোকের দুটো কাজ করে একদিনে, তাহলে 8জন লোক একদিনে কটা কাজ করবে? 16টা কাজ করবে। তো ম্যান যেখানে আছে মানে এইভাবে হবে 8 ম্যান প্লাস 16 ওম্যান, এরা এই কাজটা কত দিনে করবে। তো এখান থেকে তোমরা কি করবে, ম্যানের জায়গায় ম্যানের এফিসিয়েন্সি কত 2 সেটা বসিয়ে দেবে, ওম্যানের এফিসিয়েন্সি কত 1, মানে একজন মহিলা একদিনে একটা কাজ করতে পারে, বাট একজন পুরুষ একদিনে দুটো কাজ করতে পারে। তো এখান থেকে 2 গুণিতক 2 গুণিতক 6 গুণিতক 20, তো এইখানে 2 রাখলে 8 দুগুণে 16, আর এইখানে 1 রাখলে 16 1 16, তার মানে 32। দেখো 2 দুগুণে 4 মানে 4 8 32, 4 দুগুণে 8, 4 5 20, 3 দুগুণে 6, 3 5 15, তার মানে 8জন লোক আর 16জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারবে 15 দিনে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। দেখো খুবই ভালো একটা টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, আর এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা এই নিয়ম জানা থাকলে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডে কিন্তু করে আসতে পারবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে, মানে সকাল 9টায় গঙ্গা কাজ করছে, তো সকাল 10টায় সরস্বতী কাজ করবে, আবার সকাল 11টায় গঙ্গা করবে, আবার দুপুর 12টায় কে করবে, সরস্বতী করবে। তো এইভাবে 1 ঘন্টা অন্তর অন্তর তারা কাজ করছে, ঠিক আছে। তো একটি জমিতে 8 ঘন্টায় ধান বুনতে পারে কে, গঙ্গা। গঙ্গা ধান বুনতে টাইম নেয় 8 ঘন্টা, আর সরস্বতী কত নেয়, 12 ঘন্টা। তো এই 8 আর 12 লসাগু করলে তোমরা কি পেয়ে যাবে, টোটাল কাজ পাবে, ঠিক আছে। তো 8 আর 12 লসাগু কত হবে, 24। তার মানে গঙ্গা 8 ঘন্টা যদি 24টা কাজ করে, 1 ঘন্টায় কটা কাজ করবে, 3টে কাজ করবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো সরস্বতী 1 ঘন্টায় কটা কাজ করে, 2টো কাজ করে। তো এবারে দেখো কি বলছে, গঙ্গা প্রথমে 9টায় কাজ শুরু করেছে, তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ শুরু মানে করে। তো গঙ্গা প্রথমে সকাল 9টায় যদি সে কাজ করে 1 ঘন্টা, তাহলে সে 1 ঘন্টায় কটা কাজ করবে, 3টে। সকাল 10টায় সরস্বতী কাজ করছে আবার, তো সকাল 10টায় যখন সরস্বতী কাজ করবে, তো 10টা থেকে 11টার ভিতরে সে কটা কাজ করবে, 2টো কাজ করবে। গঙ্গা 9টা থেকে 10টা এর ভিতরে 3টে কাজ করছে, তার মানে টোটাল 2 ঘন্টায় তারা কটা কাজ করছে, 5টা কাজ করে। এখন এই 24টা কাজ তারা কত সময়ে শেষ করবে, ঠিক আছে, সেই টাইমটা আমাদের বের করতে হবে। তো 2 ঘন্টায় যদি 5টা কাজ করে, তো এখানে 2-এর সাথে তোমরা 4 গুণ করে দাও, দিলে কত হচ্ছে, এখানেও 4 গুণ করতে হবে। তার মানে 4 দুগুণে 8 ঘন্টায় তারা 20টা কাজ করবে, 8 ঘন্টায় 20টা কাজ করবে। যখন 8 ঘন্টায় 20টা কাজ করে, সহজ ভাষায় বুঝবে, পরবর্তী ঘন্টা মানে 9ম ঘন্টায়, 9 নাম্বার ঘন্টা, এখানে আরও 1 যোগ করো, 1 আওয়ার, সেখানে কে কাজ করবে, গঙ্গা করবে। তো গঙ্গা কটা কাজ করে, 3টে কাজ করে, তার মানে 9 ঘন্টায় কটা কাজ হচ্ছে, 23টা কাজ হচ্ছে। বাকি থেকে টোটাল কাজ দেখো 24, বাকি থাকছে একটা কাজ। তো সেই একটা কাজ করবে কে, সরস্বতী। তো সরস্বতী 2টো কাজ করে 1 ঘন্টায়, তো একটা কাজ করবে 30 মিনিটে, তার মানে 9 ঘন্টা 30 মিনিট, 9.3 আওয়ার্স লাগবে টোটাল 24টা কাজ তাদের শেষ করতে। আশা করি বুঝতে পেরেছো। তো সকাল 9টায় কাজ শুরু করেছিল, সেখান থেকে 9 ঘন্টা 30 মিনিট লাগছে এই 24টা কাজ শেষ করতে। দেখো প্রথমে আমি আবারও বলছি, এখানে 2-এর সাথে 4 গুণ করলাম, 4 দুগুণে 8, 8 ঘন্টায় 20টা কাজ করে, বাট আমাদের কাজ হচ্ছে 24। তো 8 ঘন্টায় 20টা কাজ করলে 9 নাম্বার ঘন্টায় কে করবে, গঙ্গা কাজ করবে। তো গঙ্গা 1 ঘন্টায় 3টে কাজ করে, তার মানে 9ম ঘন্টায় কটা কাজ শেষ হবে, 23টা, বাকি থাকে একটা কাজ। তো সরস্বতী 1 ঘন্টায় 2টো কাজ করে, তো সরস্বতীর একটা কাজ করতে 30 মিনিট টাইম লাগবে। তো টোটাল 9.5 ঘন্টা তাদের সময় লাগবে এই 24টা কাজ করতে। তো 9টা থেকে 9.5 ঘন্টা, মানে তোমরা একটু হাত দিয়ে গুনবে, 9, 10, 11, 12, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে সন্ধে 6:30টায় কিন্তু তাদের ধান বোনা শেষ হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছো। একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা পজ করে করে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো, এখানে আমি 2-এর সাথে 4 গুণ করলাম, তার মানে আমাদের 4-এর সাথে 5-এর সাথেও 4 গুণ করতে হবে। কেন? 2 ঘন্টায় 5টা কাজ হচ্ছে। তুমি যদি এখানে 2-এর সাথে 5 নিতে তাহলে তোমার 5-এর সাথে কিন্তু 5 নিতে হতো, তার মানে 5 5 25 হয়ে যেত। তো 10 ঘন্টায় 25টা কাজ শেষ হবে। বাট এখানে কিন্তু টোটাল কাজ কটা? 24টা। আমরা কিন্তু 24-এর বেশি যেতে পারবো না, তাই আমি 2-এর সাথে 4 গুণ করেছি। সহজ ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম। 2-এর সাথে কেন 4 গুণ করেছি? 2-এর সাথে যদি আমি 5 গুণ করতাম তাহলে এখানে টোটাল কাজ 24, তার থেকে বেশি হয়ে যেত। তো সেই কারণে 2-এর সঙ্গে 4 গুণ করা। অনেকেই ভাববে যে 2-এর সঙ্গে কেন 4 গুণ করলো। 2-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে এই কারণে, 2-এর এই জায়গায় যদি 5 রাখতে তো এইখানে তোমার 5-এর সাথে 5 রাখতে হতো, তার মানে 10 ঘন্টায় 25টা কাজ হতো। বাট এখানে টোটাল কাজ আছে কত? 24টা। সেই কারণে 2-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে। পরের প্রশ্নে দেখো, এই যে নল ও চৌবাচ্চা থেকে সেম টাইপের একটা অঙ্ক রেখেছি, যেটা এক্ষুনি আমি করলাম। বলছে এ ও বি দুটি নল একটি জলাধার হবে, এটা জলাধার যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করে। আর সি নলটি পূর্ণ ট্যাঙ্কটি, ওই জলপূর্ণ ট্যাঙ্কটি 15 মিনিটে খালি করে। এ বি এবং সি নলটি 1 মিনিট অন্তর অন্তর খোলা হতে থাকলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তো এ নল 20 মিনিটে পূর্ণ করে, বি নল 30 মিনিটে, আর সি নল খালি করে। তো সি নলের মাথায় আমি মাইনাস লাগালাম, 15 মিনিটে খালি করে। তো এদের লসাগু নিলে ওই জলাধারটির ক্যাপাসিটি কত, কতটা জল ধরে সেটা আমরা পাবো। তো 20, 30 আর 15 এদের লসাগু কত হবে? 60। তার মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট বা 60 লিটার, যেটা তোমরা ধরে নিতে পারো, কোনো ইস্যু নেই। তো এখানে এ নলটি 20 মিনিটে পূর্ণ করে 60 ইউনিট, তার মানে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 3 ইউনিট। এটাই হচ্ছে ওই নলটির এফিসিয়েন্সি। বি নল দেখো কত করবে? 2 ইউনিট পূর্ণ করে। আর সি নলটি 1 মিনিটে কতটা খালি করে? 4 ইউনিট খালি করে। এখন দেখো 1 মিনিট অন্তর অন্তর খোলা হচ্ছে। তো প্রথমে মনে করো এ নল খুললে, তো এ নল কতটা পূর্ণ করবে? 3 ইউনিট। বি নল খুললে তারপরে বি নল কতটা পূর্ণ করবে? 2 ইউনিট। তারপরে সি নল খোলা হলে সে 4 ইউনিট খালি করবে। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, আলটিমেটলি 3 আর 2 5 পূর্ণ হচ্ছে, কিন্তু পরবর্তী 3 মিনিটে 4 খালি হয়ে যাচ্ছে। তার মানে টোটাল 3 মিনিটে কতটা পূর্ণ হচ্ছে? 1 ইউনিট পূর্ণ হচ্ছে। তো টোটাল 3 মিনিটে 1 ইউনিট পূর্ণ হচ্ছে। আমাদের পূর্ণ করতে হবে কত? 60 ইউনিট। এখন দেখো প্রথম 2 মিনিটে কতটা পূর্ণ হচ্ছিল? 3 আর 2 5। তো এই 60 থেকে 5 মাইনাস করো, 60 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে? 55 ইউনিট। 60 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 55 ইউনিট। তো 3 মিনিটে যদি 1 ইউনিট পূর্ণ হয় তাহলে 55 ইউনিট পূর্ণ করতে কত টাইম লাগবে? তো 1-এর সাথে 55 গুণ করবে। তো এখানে 1-এর সাথে 55 গুণ করা মানে এখানে 3-এর সাথে তোমাদের 55 গুণ করতে হবে। তার মানে হচ্ছে কত? 165 মিনিটে 55 ইউনিট পূর্ণ হবে। ঠিক আছে, 165 মিনিটে 55 ইউনিট পূর্ণ হবে। এবারে দেখো পরবর্তী 2 মিনিটে কত? 5 ইউনিট পূর্ণ হয়ে যাবে। তাহলে 55 প্লাস 5 কত হচ্ছে? 60 ইউনিট। তো এখানেও তোমাদের কি করতে হবে? 2 যোগ করতে হবে। তো তার মানে আমরা কি পেলাম? আলটিমেটলি 167 মিনিটে কিন্তু আমাদের 60 পূর্ণ হবে। তো এখানে দেখো পরবর্তী 2 মিনিটে 3 প্লাস 2 কত? 5 ইউনিট পূর্ণ হয় 2 মিনিটে। যখনই তুমি তৃতীয় নাম্বার মিনিটে যাবে খালি হয়ে যাবে, কিন্তু আমাদের 60 পর্যন্ত দরকার। তো আমরা এর সাথে 2 মিনিট যোগ করে দিলাম 165-র সাথে করে, কত পেলাম? 167 মিনিট। তো 167 মিনিটে আমাদের 55 প্লাস 5 কত হচ্ছে? 60 ইউনিট কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে বলেছে 1 মিনিট অন্তর অন্তর খোলা হতে থাকলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? 167 মিনিটে কিন্তু জলপূর্ণ হয়ে যাবে। এইখানে যে লাস্টের যে কনসেপ্টটা সেটা কিন্তু অনেকে ভুল করে। তো সেই কারণে আমরা কি করলাম দেখো, এখানে প্রথম মিনিটে 3 ইউনিট ভর্তি করলো, পরবর্তী 2 মিনিটে দ্বিতীয় মিনিটে 2 ইউনিট ভর্তি করলো। তার মানে 2 মিনিটে কতটা ভর্তি হচ্ছে? 5 ইউনিট। তো সেই কারণেই 60 থেকে 5 মাইনাস করে 55 ইউনিট দেখলাম কত মিনিটে ভর্তি হচ্ছে, সেটা পেলাম হচ্ছে 165 মিনিটে 55 ইউনিট ভর্তি হয়। তো পরবর্তী 2 মিনিটে আর 5 ইউনিট ভর্তি করে দেবে, তাহলে টোটাল হচ্ছে 167 মিনিট। আশা করি বুঝতে পেরেছো।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এ এবং বি হলো এমন সংখ্যা যে এ বি এর থেকে 40% বড়। 40%-এর ভগ্নাংশ করলে কত পাবে? দেখো 40%-কে ভগ্নাংশ করলে 2/5 পাবে। বলেছে এ বি এর থেকে 40% বড়, তার মানে বি এর থেকে, যার থেকে বলবে সে সবসময় নিচে থাকে। তো দেখো বি যদি 5 ইউনিট হয়ে থাকে, এ কত হবে? 7 ইউনিট। এখন বলছে এ 20% কমে গেল, তার মানে এখানে -20% কী করবে? সাথে সাথে গুণ করে দাও। আর বি হচ্ছে 38% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে 38% গুণ করে দাও। তার মানে কত হচ্ছে? 7 × 20 = 140, আর 5 × 38 হচ্ছে 190। তো দেখো এখানে আলটিমেটলি কত বৃদ্ধি হচ্ছে বা কত কম হচ্ছে? তো 190 থেকে 140 চলে গেলে 50% কিন্তু বাড়ছে। টোটাল কত ছিল রেশিও? 7, 5, 12। তো 12 ইউনিটে 50 বেড়েছে, তার মানে টোটাল কত বেড়েছে? 4, 12, 48। তো 4 পূর্ণ সামথিং উত্তর আসবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। মোট মূল্য দেওয়া আছে 140 টাকা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখন দেখো এই 50 পয়সার সাথে এর সংখ্যার অনুপাত গুণ করলে তোমরা মোট মূল্য পাবে, 50 পয়সার মোট মূল্য পাবে, প্লাস 25 পয়সার সাথে মুদ্রার সংখ্যা, 25 পয়সার যে মুদ্রার সংখ্যার অনুপাত সেটা গুণ করলে মোট মূল্য পাবে, প্লাস 10 পয়সার সংখ্যার অনুপাত কত? 3, গুণ করো, মোট মূল্য পাবে। টোটাল মূল্য কত দেওয়া আছে? 144 টাকা। তো এই সাইডে সব কিছু আমরা কী পেলাম? পয়সাতে পেয়েছি, তার মানে এখানেও আমাদের 144কে পয়সায় করে নিতে হবে, তার মানে এখানে 100 গুণ করলাম। তো টোটাল কত হচ্ছে দেখো? 250 প্লাস 8, 25, 200 প্লাস 30, তার মানে হচ্ছে 250, 450, 480। তো এই 480 তার ভ্যালু কত? 144 ইন্টু 100। আমাদের বের করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত। তো 50 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত? 5। তো 5-এর ভ্যালু বার করতে হবে। তো 0 0 ক্যান্সেল হলো, 3 48, 144, 3 10 30, 3 5 15, 150। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 150টি। আমি তোমাদের দেখো এই টাইপের অঙ্ক, এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক ডিটেলস কিন্তু করিয়ে দিয়েছি। তো সেই সমস্ত সব ভিডিও প্লেলিস্টে আছে। তোমাদের যদি মুদ্রা রিলেটেড, এই পয়সা বা কয়েন রিলেটেড কোনো ডাউট থাকে, সেই সমস্ত ভিডিও দেখে নিও, সেখানে কিন্তু ডিটেলস করানো আছে। তো সেই ভিডিওগুলো দেখলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, একজন ব্যক্তি যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটার পরিবর্তে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটতো, তাহলে সে একই সময়ে 30 কিলোমিটার বেশি হাঁটতো। তার দ্বারা ভ্রমণ করা প্রকৃত দূরত্ব কত ছিল? সেটা বের করতে হবে। দেখো তোমাদের একটা কনসেপ্ট আমি দিয়েছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন টাইম কনস্ট্যান্ট থাকে তখন স্পিডের সাথে ডিস্টেন্স কী হয়? সমানুপাতিক হয়। অর্থাৎ স্পিডের রেশিও যেটা পাবে, ডিস্টেন্সের রেশিও তোমাদের সেটাই হবে। তো এখানে দেখো স্পিড কত বলছে? 10 থেকে যদি 15 করতো, তাহলে সে একই সময় 30 কিলোমিটার বেশি হাঁটতো। তো এটাকে তুমি কেটে ছোটো করো, 5 দুগুণে 10, 3 5 15। তো স্পিডের রেশিও কত পেলে? 2 থেকে 3। তো ডিস্টেন্সের রেশিও কত হবে? 2 থেকে 3। যদি সে 10-এর পরিবর্তে 15 কিলোমিটার বেগে হাঁটতো, তাহলে সে দেখো 1 অনুপাত আরও বেশি হাঁটতো, 1 অনুপাত বেশি হাঁটতো। তো 1-এর ভ্যালু দেওয়া আছে কত? 30। বাট সে হাঁটে কত অনুপাত? ডিস্টেন্স 2 অনুপাত। তো 2-এর ভ্যালু কত হবে? 30 দুগুণে 60 কিলোমিটার। তার দ্বারা ভ্রমণ করা প্রকৃত দূরত্ব ছিল 60 কিলোমিটার। জাস্ট মানে কি বলবো, 10 সেকেন্ডে কিন্তু হয়ে যাবে এই টাইপের অঙ্ক। বেশি বলবো না যে 1 সেকেন্ডে, 5 সেকেন্ডে হবে। 10 সেকেন্ড তোমার টাইম লাগবে ক্যালকুলেশন করে এই উত্তর বের করতে। বাট যাদের নিয়ম জানা থাকবে তারা কিন্তু এই টাইপের অঙ্ক করতে করতে টাইম শেষ করে ফেলবে। আর এই মেথড যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি 10 সেকেন্ডে করে আসতে পারবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, এই দেখো এভারেজ রিলেটেড এই গড়ের অঙ্ক আমি কিন্তু তোমাদের ডিটেলস করিয়ে দিয়েছি। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ আগের ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের এখন যারা নতুন ক্লাস দেখছো তোমাদের যে ডাউটগুলো থাকছে সেই ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে 10টি সংখ্যার গড় 46, 46। পরে দেখা গেছে 46 নম্বরটি ভুল করে 53 লেখা হয়েছিল, সংখ্যার সঠিক গড় নির্ণয় করো। তো এখানে তোমাদের যখন সঠিক গড় বলবে নির্ণয় করতে, তখন তোমরা কি করবে? যে গড়টা প্রশ্নে বলা আছে সেটা লিখে ফেলবে, প্লাস দেখো সঠিক নম্বর কত? 46। তো 46 লিখে ফেলো। ভুল নম্বর কত লেখা হয়েছে? 53। যেটা ভুল লেখা হয়েছে তার সামনে সবসময় মাইনাস দেবে। সংখ্যা কটা ছিল? 10। তো সেটাকে নিচে লেখো। তো কত হচ্ছে? 46 প্লাস
53 থেকে 46 মাইনাস করলে কত হবে 7। এখন দেখো -7 হবে, কারণ বড় সংখ্যার সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তো এবারে কি হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো 46 মাইনাস 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7 হবে। তো 46 থেকে 0.7 বাদ দিলে তোমরা পাবে 45.3। তো সংখ্যার সঠিক গড় কত হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে করবে। এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের অলরেডি করানো হয়ে গেছে, যারা আবার পুরানো ক্লাস দেখোনি দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, বিকাশ 4 টাকায় 5টি কলা কিনে 5 টাকায় 4টি কলা বিক্রি করেছিলেন, তার শতকরা লাভ গণনা করো। তো এখানে এক সাইডে টাকা লিখবে, এক সাইডে কলার পরিমাণ, ঠিক আছে। তো এখানে কোয়ান্টিটি লেখো কিউ। তো 4 টাকায় কটা কলা কিনছে? 5টি, আর 5 টাকায় 4টি বিক্রি করছে। এখন এইভাবে কোনাকুনি গুণ করবে, 4 4 16, এটা হচ্ছে তোমাদের সিপি পাবে, আর 5 5 25, এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। তো 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, তার মানে ক টাকা লাভ করছে? 9 টাকা। শতকরা লাভ মানে 100 গুণ করো, 4 4 16, 4 25 100, 25কে 4 দিয়ে কাটলে 4 6 24, 6.25। তো 5 9 45-এর 5, হাতে হচ্ছে 4, 9 2 18 হচ্ছে 22-এর 2, হাতে হচ্ছে 2, 6 9 54, 56, 6.25% হচ্ছে তার লভ্যাংশের পরিমাণ। অপশান সি ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অঙ্ক আসলে একদিকে টাকা একদিকে কোয়ান্টিটি রাখবে, রেখে এই প্রথমে যেটা পাবে এই সাইড এই বরাবর গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের সিপি, যেটা আমরা পেলাম 16। এই বরাবর গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য। তো 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, মানে 100 টাকায় কতটা লাভ হবে সেটা হচ্ছে তোমাদের শতকরা লাভ। তো 100 টাকায় লাভ হবে 56.25%। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে দেখো কি বলছে, দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তো ধরে নাও এ আর বি দুজন ব্যক্তি, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 5:7। দেখো এখানে ডিফারেন্স সবসময় আমাদের চেক করতে হবে সেম আছে কিনা। তো এখানে 3 থেকে 5 হয়েছে, ডিফারেন্স কত? 2 অনুপাত। এখানে 5 থেকে 7 হয়েছে, ডিফারেন্স কত? 2 অনুপাত। তো এই 2 অনুপাত বেড়েছে কিসের জন্য? 16 বছরের ব্যবধানে কিন্তু 2 অনুপাত বেড়েছে, তার মানে 2 অনুপাতের ভ্যালু হচ্ছে 16। আমাদের বের করতে হবে তাদের বর্তমান বয়স। তো একজনের বর্তমান বয়স কত? 5 অনুপাত। তো 2 এর ভ্যালু 16 হলে 5 এর ভ্যালু কত হবে? 8 2 16, 5 8 40। তো 40 বছর যেখানে আছে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা চেক করার দরকার নেই, এখানে চেক করতেও পারো। 2 এর ভ্যালু 16 হলে 7 এর ভ্যালু কত হবে? 56। পরের প্রশ্নে দেখো কি বলছে, 3টি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5। যদি প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 30 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত কত হবে? এত। বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 2:3:5। পরে কত হয়েছে? 4:5:7। এখন এদের ডিফারেন্স আমাদের চেক করতে হবে। দেখো এখানে 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে। এই 2টা বাড়ছে কিসের জন্য? দেখো শিক্ষার্থীর সংখ্যা 30 দ্বারা বৃদ্ধি করা হয়েছে সেই জন্য। তো 2 এর ভ্যালু 30, আমাদের বলেছে বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা। তো বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 4 আর 5 9 আর 7 16 অনুপাত। তো 2 দিয়ে কাটলে 15 2 30, 15 × 16। তো এটা গুণ করার টেকনিক কি দেখো, যদি তুমি 15 × 15 গুণ করো 225 পাবে। তো 225-এর সাথে 15 কী করতে হবে? যোগ করতে হবে, তার মানে কত হচ্ছে? 240। যদি তুমি 16 16 গুণ করো 256 পাবে। তো 256 থেকে 16 মাইনাস করলেও কত হচ্ছে? 240। তুমি ছোটোটা নিয়ে গুণ করলে, মানে ছোটো সংখ্যা, এখানে 15 এখানে 15 ধরে যদি গুণ করো তাহলে 15 × 15 করলে 225, তার সাথে 15 যোগ করতে হবে। যদি 16 নিয়ে গুণ করো 16 × 16 256, তার সাথে 16 মাইনাস করতে হবে। তো এই জিনিসটা মনে রাখবে, কারণ আমাদের কিন্তু সবাই উচিত 30 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখা। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক অনেকবার করিয়েছি। বলছে কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। তো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যে সূত্র সেভাবেও করতে পারো, রেশিও মেথডেও করতে পারো, আরও যে সাকসেসিভ মেথড আছে সেভাবে করতে পারো। 3ভাবে করা যায় এই টাইপের অঙ্ক। এই টাইপের একটা অঙ্ক ফুড এসআই 2024-এ এসেছিলো, যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। তো ফর্মুলা কী ছিল? পার্থক্য ডিফারেন্স ইকুয়াল টু পি × আর স্কোয়ার বাই হচ্ছে 100 তার স্কোয়ার।
এখানে পার্থক্য কত দেওয়া আছে 25 টাকা। আমাদের বের করতে হবে কত টাকা আসলে পি এর ভ্যালু বার করতে হবে। তো পি ইন্টু আর কত 5%, তাহলে কত হচ্ছে 5 স্কোয়ার মানে 25, নিচে হচ্ছে 100 ইন্টু 100, 100 তার স্কোয়ার মানে দুটো 100, 4 25 100, তো এখানে 4 25 100, পি ইকুয়াল টু কত 10,000। তাহলে কত টাকা 10,000 টাকা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অঙ্কটা তোমরা আবার সাকসেসিভ মেথডেও করতে পারো। দেখো এখানে 5% হারে 2 বছরের সরল সুদ কত হবে, এসআই কত হবে, 5 + 5 হচ্ছে 10%। 2 বছরের সিআই কত হবে, 5 + 5 + 5 ইন্টু 5 বাই হচ্ছে 100, তার মানে কত হচ্ছে 5 5 10 প্লাস 1/4, তার মানে হচ্ছে 41/4%। তো এদের পার্থক্য হচ্ছে কত 25 টাকা। তো 41/4 মাইনাস হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 1/4, এর ভ্যালু কত 25। তো 1/4 এর ভ্যালু 25 হলে আমাদের আসল পি সবসময় 100% ধরতে হয়। তো 100-এর ভ্যালু বার করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এই 4টা পাল্টিকে উপরে গেলে কী হবে, 4 25 100, তো 100 ইন্টু 100 কত হচ্ছে আসল 10,000 টাকা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবেও করতে পারো, রেশিও মেথড ধরেও করতে পারো। তো বেশি যদি আমি মেথড বলি তাহলে কিন্তু তোমাদের গুলিয়ে যাবে। রেশিও মেথডটা কি দেখো, রেশিও মেথডটা হচ্ছে 5%, একে ভগ্নাংশ করলে কত হবে 1/20, তার মানে এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল, এখানে ইন্টারেস্ট কত 1 অনুপাত, তাহলে 20 অনুপাত আসলে 1 বছর পরে কত হচ্ছে 21 অনুপাত, 2 বছর পরে কত হবে 400 থেকে 441, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, 400 থেকে 441 হয়েছে। তো 41 অনুপাত তোমার হচ্ছে কি সিআই, এখানে তোমাদের কী বের করতে হবে এসআই। তো 400 5% হারে 2 বছরের তোমাদের কী বের করতে হবে এসআই। তো 10/100, তার মানে কত হচ্ছে 40। তো এখান থেকে আমরা কি পেলাম, 2 বছরের এসআই কত পেলাম 40 অনুপাত, সিআই কত পেয়েছি 41, তার মানে এদের ডিফারেন্স কত হচ্ছে 1 অনুপাত। তো 1-এর ভ্যালু 25, 1-এর ভ্যালু 25 হলে আমাদের 400-এর ভ্যালু বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের আসল। তো 400-এর ভ্যালু কত হবে 10,000 টাকা। তো এইভাবে তোমরা রেশিও মেথডে বের করতে পারো, সাকসেসিভে করতে পারো, ফর্মুলা ধরেও করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অঙ্ক বর্তমানে কিন্তু পরীক্ষা আসছে। তো গাইস এই টাইপের অঙ্ক বর্তমানে কিন্তু পরীক্ষাতে আসছে। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই।